হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাसेस। আমি মৃন্ময় কোলে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর চতুর্থ অধ্যায় ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে আমরা ভূমিরূপ এবং পর্বত এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। ভূমিরূপ কি? ভূমিরূপ হলো আমাদের আশেপাশে বা আমাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশে কোথাও সুউচ্চ পর্বতমালা, কোথাও উঁচু নিচু মালভূমি এবং কোথাও সমভূমি দেখা যায়। এই যে বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ দেখা যায়, একেই বলা হয় ভূমিরূপ। এবার জানবো ভূমিরূপ গঠনকারী শক্তি সম্পর্কে। এই যে আমাদের চারপাশে কোথাও পর্বত, কোথাও মালভূমি এবং কোথাও সমভূমি, এই যে ভূমিরূপগুলো গঠন হয়েছে, এগুলি কিভাবে হয়েছে? এই যে ভূমিরূপগুলো গঠন হয়েছে তার জন্য একটি শক্তির প্রয়োজন। দুটি শক্তির মাধ্যমে এই ভূমিরূপগুলি গঠিত হয়েছে। একটি হলো অন্তর্জাত শক্তি এবং অপরটি হলো বহির্জাত শক্তি। এই দুটি শক্তিকেই বলা হয় ভূমিরূপ গঠনকারী শক্তি। তাহলে প্রথমে আমরা জানব অন্তর্জাত শক্তি কী। অন্তর্জাত শক্তি হলো পৃথিবীর অভ্যন্তরে যে শক্তির মাধ্যমে ভূমিরূপগুলি গঠিত হয়। মনে করি এটি পৃথিবীর অভ্যন্তরভাগ। তো এই অংশে যে শক্তিগুলি কাজ করে তাকে বলা হয় অন্তর্জাত শক্তি। আবার পৃথিবীর বাইরের অংশে যে ভূমিরূপগুলি পৃথিবীর বাইরের অংশে যে ভূমিরূপ গঠনকারী শক্তিগুলি কাজ করে তাকেই বলা হয় বহির্জাত শক্তি। তাহলে পৃথিবীর অভ্যন্তরভাগে যেখানে যে শক্তিগুলো কাজ করে তাকে বলা হয় অন্তর্জাত শক্তি, এবং পৃথিবীর বাইরে যে সমস্ত শক্তিগুলো কাজ করে তাকে বলা হয় বহির্জাত শক্তি। এই অন্তর্জাত শক্তিগুলি কিভাবে কাজ করে? মনে করি এই পৃথিবীর অভ্যন্তরভাগকে যদি একটি তরমুজের ফালির মতো কেটে নিয়ে যায়, তাহলে দেখতে পাবো পৃথিবীর অভ্যন্তরে 3টে স্তর রয়েছে। একটির নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল, এটির নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল, এবং তারপরে যে উপরে স্তর রয়েছে তার নাম হচ্ছে গুরুমণ্ডল, এবং একদম উপরে যেটি রয়েছে তার নাম হচ্ছে শিলামণ্ডল। তাহলে পৃথিবীর অভ্যন্তরভাগকে যদি আমরা একটি তরমুজের ফালির মতো কাটি, তাহলে দেখা যাবে পৃথিবীর অভ্যন্তরে 3টে স্তর রয়েছে, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং শিলামণ্ডল। তাহলে এটা আমরা কেন করলাম? কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং শিলামণ্ডল। এই কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডল পৃথিবীর এই অঞ্চলে সমস্ত পদার্থগুলি গলিত বা তরল অবস্থায় রয়েছে। এখানে উত্তাপ অত্যন্ত বেশি। কেন্দ্রমণ্ডলে 6000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর গুরুমণ্ডলে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা রয়েছে। এখানে সমস্ত পদার্থ কিন্তু তরল অবস্থায় রয়েছে। এরপরে যেটা আসছে শিলামণ্ডল, যে অঞ্চলে আমরা বসবাস করি সেই অঞ্চলটি হচ্ছে কঠিন। এবার দেখো, গুরুমণ্ডল এবং শিলামণ্ডল এই দুটির মাঝে একটি স্তর রয়েছে যার নাম হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। এইখানে একটি থকথকে পদার্থ দ্বারা গঠিত হয়। এই থকথকে পদার্থ মনে করো টুথপেস্টের পেস্ট, কেমন ধরুন, ওটা কঠিনও নয় আবার তরলও নয়। আবার জেলি, কঠিনও নয় আবার তরলও নয়। এইরকম ধরনের থকথকে পদার্থ দ্বারা একটি অংশ পৃথিবীর অভ্যন্তরভাগে গঠিত আছে। এইখানেই অন্তর্জাত শক্তিগুলি সৃষ্টি হয়। এই অঞ্চলেই বা অ্যাস্থেনোস্ফিয়ার অঞ্চলেই অন্তর্জাত শক্তিগুলো সৃষ্টি হয়। এই স্তরের উপরেই কিছু প্লেট অবস্থান করে, যার ফলে এই প্লেটগুলি নড়াচড়া করে তখনই কিন্তু এই ভূমিরূপের পরিবর্তন ঘটে। এইখান থেকে যে শক্তিগুলো সৃষ্টি হয় তাকেই বলা হয় অন্তর্জাত শক্তি। এবার আমরা বহির্জাত শক্তি সম্পর্কে জানব। এইটা তো গেল পৃথিবীর অভ্যন্তরভাগ এবং এর উপরের অংশ যেখানে আমরা বসবাস করি, মানুষ এবং অন্যান্য জীব প্রজাতি যেখানে বসবাস করি, সেইখানে হচ্ছে যে শক্তিগুলো কাজ করে তাকে বলা হয় বহির্জাত শক্তি। যেমন নদী, বায়ু, হিমবাহ, এইগুলি কি করে? পৃথিবীর কোনো অঞ্চল ক্ষয়কার্যের মাধ্যমে বিভিন্ন পদার্থগুলিকে বয়ে নিয়ে এলো এবং কোনো একটি অঞ্চলকে উঁচু করে দিল। তখন এই সঞ্চয় কার্যের মাধ্যমে কিছু ভূমিরূপ তৈরি করে। এই যে ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ তৈরি করে, এগুলিকে বলা হয় বহির্জাত শক্তি। এই বহির্জাত শক্তি এবং অন্তর্জাত শক্তির মাধ্যমে তাহলে ভূমিরূপগুলি তৈরি হয়। পর্বত, মালভূমি, সমভূমি, এই সমস্ত যে ভূমিরূপগুলি এই অন্তর্জাত শক্তি এবং বহির্জাত শক্তির মাধ্যমেই সৃষ্টি হয়। এরপর আমরা পড়ব পর্বত সম্পর্কে। পর্বত কাকে বলে? পৃথিবী পৃষ্ঠের যে সমস্ত অঞ্চলগুলি 900 মিটারের অধিক উচ্চতা, অর্থাৎ 900 মিটারের থেকে উঁচু যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে, বিশাল বিশাল চূড়া, তাকে বলা হয় পর্বত। তাহলে 900 মিটারের উঁচুতে যে সমস্ত ভূমিরূপগুলো অবস্থান করছে শিলা দ্বারা গঠিত, সেই সমস্ত অঞ্চলগুলোকে বলা হয় পর্বত। এবার পর্বত সম্পর্কে কয়েকটি টপিক আমরা জেনে নেব। মনে করি এটা পর্বত,
পৃথিবীপৃষ্ঠ থেকে 900 মিটার উঁচুতে অবস্থান করছে। এবার প্রথম টপিক হচ্ছে পর্বতশৃঙ্গ বা চূড়া। পর্বতশৃঙ্গ বা চূড়া কাকে বলে? পর্বতের সবথেকে উঁচুতে অবস্থানকারী যে অঞ্চলটি, একদম এই অঞ্চলটি, তাহলে এইটি হচ্ছে পর্বতের চূড়া। প্রত্যেকটা পর্বতের একদম উঁচুতে যে অংশটি রয়েছে তাকেই বলা হয় সেই পর্বতের পর্বতচূড়া। আমরা জানি পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু পর্বতচূড়াটি হলো মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা হচ্ছে 8848 মিটার। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে পর্বত উপত্যকা। তাহলে এইটা হলো পর্বতচূড়া। এরকম পর্বতচূড়া যদি অনেকগুলো থাকে একটা অঞ্চলে, মনে করি আরও পর্বতচূড়া রয়েছে, তাহলে কি হয়, এই সমস্ত পর্বতশ্রেণীগুলির পর্বতচূড়ার মধ্যে এই দুটি পর্বতচূড়ার মাঝে যে অংশটি থাকে অপেক্ষাকৃত নিচু হয়। এই সমস্ত অঞ্চলগুলোকে বলা হয় পর্বত উপত্যকা। এরপর হচ্ছে পর্বত শ্রেণী। এবার পর্বত শৃঙ্গ এবং পর্বত উপত্যকা এরকম বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করছে এবং অনেকগুলি পর্বতশ্রেণী এবং অনেকগুলি উপত্যকা একত্রে একটি জায়গায় অবস্থান করছে, তখন তাকে বলা হয় পর্বত শ্রেণী। যেমন হিমালয় পর্বতশ্রেণী, কারাকোরাম পর্বতশ্রেণী, এই সমস্তগুলি একসঙ্গে অনেকগুলি চূড়া এবং অনেকগুলি উপত্যকা নিয়ে বিশাল একটা অঞ্চল জুড়ে অবস্থান করে, একে বলা হয় পর্বত শ্রেণী। এরপর আসছে পর্বত গ্রন্থি। এই যে পর্বত শ্রেণী, বিশালাকার পর্বতশ্রেণী যেমন হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ, এই সমস্ত যে পর্বত শ্রেণীগুলি রয়েছে এগুলি কোনো একটা জায়গায় যদি অবস্থান করে, মানে কোনো একটি জায়গায় মিলিত হয়, তখন চারিদিক থেকে হয়তো পর্বত শ্রেণীগুলি এসে একটা জায়গায় মিলিত হচ্ছে, তখন তাকে বলা হয় পর্বত গ্রন্থি। পর্বত গ্রন্থি প্রামির একটি পর্বত গ্রন্থি, তারপরে আর্মেনীয় গ্রন্থি হচ্ছে একটি পর্বত গ্রন্থি। এবার আমরা জানবো পর্বতের শ্রেণীবিভাগ সম্পর্কে, অর্থাৎ পর্বত কয় প্রকার ও কী কী। পর্বত 3 প্রকার: ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বত। এই প্রধান 3 ভাগে পর্বতকে ভাগ করা যায়। তো প্রথমে আমরা জানব ভঙ্গিল পর্বত সম্পর্কে। ভঙ্গিল পর্বত কাকে বলে? পৃথিবীর কোনো অঞ্চলে অনেক দিন ধরে পলিস্তর জমা হয় এবং পৃথিবীর অভ্যন্তরভাগের শক্তি বা প্লেটগুলি যখন একে অপরের দিকে এগিয়ে আসে বা অভ্যন্তরভাগের শক্তি যখন পৃথিবীর কোনো একটি অংশকে কুঁচকে উঁচু হয়, তখন তাকে বলা হয় ভঙ্গিল পর্বত। এই ছবির মাধ্যমে দেখো, মনে করি পৃথিবীর কোনো একটি অঞ্চলে পলি জমা হয়েছে, এই অঞ্চলে পলি জমা হয়েছে। তো পৃথিবীর অভ্যন্তরভাগে শক্তি কী করে? অভ্যন্তরভাগে যে প্লেটগুলি চলাচল করে, আমি একটু আগে বললাম অ্যাস্থেনোস্ফিয়ারে প্লেটগুলি চলাচল করছে, তো অভ্যন্তরভাগে যে প্লেটগুলি চলাচল করছে তাদের শক্তির দ্বারা এই অঞ্চলকে চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টি করার ফলে কি হয়, এই যে পলিস্তরগুলি জমা হয়ে রয়েছে কোনো একটা সময় অত্যন্ত ধীর গতিতে, কয়েক হাজার বছর ধরে এই পর্বত গঠিত হয়, অত্যন্ত ধীর গতিতে একটা সময় কি হয়, এই পলিগুলি ভাঁজ পেয়ে উঁচু হয়ে যায় এবং পর্বতের সৃষ্টি হয়। একে বলা হয় ভঙ্গিল পর্বত। তাহলে ভাঁজ পেয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হয় ভঙ্গিল পর্বত। যেমন হিমালয়, আল্পস, রকি, এই সমস্ত পর্বতগুলি হলো ভঙ্গিল পর্বত। পৃথিবীর সুউচ্চ পর্বতগুলি বেশিরভাগই ভঙ্গিল পর্বত। এরপর আমরা আসবো স্তূপ পর্বত সম্পর্কে। স্তূপ পর্বত কাকে বলে? পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে ফাটল থাকে। এই ফাটলের বরাবর কোনো একটি অঞ্চল যদি উত্থিত হয় বা উপরের দিকে উঠে যায়, আবার কখনো কখনো দেখা যায় দুপাশ বসে গিয়ে কোনো একটি অঞ্চল উঁচু অবস্থানে রয়েছে, তখন তাকে বলা হয় স্তূপ পর্বত। এটি দেখতে কেমন হয় দেখাচ্ছি। তো মনে করি এই অঞ্চলটা আগে সমান অবস্থায় ছিল, এই দুপাশ বরাবর দুটি চাপ সৃষ্টি হওয়ার জন্য, পৃথিবীর অভ্যন্তরভাগে চাপের সৃষ্টি হওয়ার কারণে মনে করি দুটো অঞ্চল বসে গেছে। তো দুটি অঞ্চল বসে যাওয়ার কারণে একটি অঞ্চল মাঝের অংশটি উঁচু অবস্থান করছে। আবার কখনো কখনো হয় কি, এই পৃথিবীর অভ্যন্তরভাগের এই অঞ্চলটি হয়তো উপর দিকে উত্থিত হয়। এইরকমভাবে স্তূপ পর্বতগুলি সৃষ্টি হয়। তাহলে এই যে ভূমিরূপ, একে বলা হয় স্তূপ পর্বত। এর মাথাটা অনেকটা চ্যাপ্টা ধরনের হয়। ভঙ্গিল পর্বতের মাথাটা যেমন অনেকটা শঙ্কু আকৃতির হয়, কিন্তু এই স্তূপ পর্বতের মাথাটা অনেকটা চ্যাপ্টা আকৃতির হয়।
যেমন ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এগুলি এক একটা স্তূপ পর্বতের উদাহরণ। এর ঠিক বিপরীত অবস্থা যখন দেখা যায় এই দুটি ভূমিরূপ থেকে একটি অঞ্চল বসে গেছে, দুটি ভূমিরূপ রয়েছে, তার মধ্যে একটি ভূমিরূপ বসে যাচ্ছে, তখন তাকে কী বলা হয়? তখন তাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। এরপরে পর্বতের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব তা হলো আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত কি? পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে আগ্নেয়গিরি রয়েছে। একটু আগে বললাম যে গুরুমণ্ডল এবং শিলামণ্ডলে কি হচ্ছে, গলিত অবস্থায় পদার্থগুলি রয়েছে। তো কোনো ফাটল বরাবর যখন সেগুলি বাইরে বেরিয়ে আসে তখন সেগুলি আগ্নেয়গিরি সৃষ্টি হয়। তো পৃথিবীর এরকম অনেক জায়গাতেই আগ্নেয়গিরি রয়েছে এবং আগ্নেয়গিরি থেকে গলিত লাভা, তারপরে ছাই, ভস্ম বা অন্যান্য পদার্থগুলি যখন বাইরে বেরিয়ে এসে একটি শঙ্কু আকৃতির পাহাড় তৈরি করে, তাকে বলা হয় আগ্নেয় পর্বত। যেমন ইতালির ভিসুভিয়াস, আফ্রিকার কিলিমাঞ্জারো, এগুলি হচ্ছে আগ্নেয় পর্বত। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। আজকের ক্লাসে আমরা ভূমিরূপ এবং পর্বত সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা মালভূমি এবং সমভূমি সম্পর্কে জানব। আজকের ক্লাস থেকে নোটস, এমসিকিউ বা অন্যান্য তথ্য তোমরা যদি জানতে চাও তাহলে আমাদের অ্যাপ LRNR গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো এবং ব্যবহার করো।